বাংলাদেশের ক্রিকেট এখন গর্বের জায়গায় দাঁড়িয়ে। স্বাধীন বাংলায় ক্রিকেট খেলার স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন জুয়েল মোস্তাক, শহীদ হন রণাঙ্গনে। মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত আর জনমত গঠনে স্বাধীন বাংলা ফুটবল দল বানিয়ে এদেশ ওদেশ ছুটে বেরিয়েছেন আমাদের ফুটবলাররা। এভাবেই দেশের মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রেখেছিল দেশের ক্রীড়াঙ্গন। ৪৭তম বিজয় দিবসে জুয়েল মোস্তাকদের সাথে প্রাণ হারালো ৩০ লাখ শহীদদের প্রতি অটল শ্রদ্ধা জানিয়ে সবাইকে আমন্ত্রণ বিজয় গ্যালারিতে। দর্শক, মুক্তিযুদ্ধের সে সময় ক্রীড়াঙ্গনের ভূমিকা নিয়ে আলোচনা করতে সাথে আছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম স্থপতি সাইদুর রহমান প্যাটেল ও বাংলাদেশের কিংবদন্তি সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের গ্যালারি স্টুডিওতে। ধন্যবাদ। বিজয় দিবসের শুভেচ্ছা। ৪৬ বছর পেরিয়ে গেল, জুয়েল মোস্তাকরা কি সত্যিকার অর্থে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে সম্মানটা পেয়েছে? আমি বলবো সম্মান চেলে পাওয়া যায় না, আসলে তাদের সম্মান দেওয়ার তেমন কোনো চেষ্টাও হয়নি। তবে ক্রিকেটে যখন জুয়েল, যার ভালো নাম হলো আব্দুল হালিম চৌধুরী, বুঝে ফেলেছিল যে এই একটা সুযোগ যে বাঙালিদের বাঙালি ক্রিকেটকে এ করার জন্য, তখন তার ব্যাটের হাতটা ফেলে দিয়ে সেই স্ট্যান্ড গান নিয়ে যুদ্ধে নেমেছিল এবং শেষ পর্যন্ত তার পরিণতি নির্মম পরিণতি হয়েছিল এবং পরিণতি তাকে মৃত্যুবরণ করেছিল স্বাধীনতার ঠিক আগে সবচেয়েতে যখন স্বাধীনতার পর যারা যারা শহীদ হয়েছেন তাদের ইন্টারভিউ নিতে গেছিলাম। আমি জুয়েলের বাসায় গেছিলাম। জুয়েলের মা ও তার বোন, তারা তো কথা বলতেই পারছিলেন না, কান্নায় ভেসে যাচ্ছিলেন। সেই জুয়েলের কথা বলছিলেন, জুয়েল যেদিন খেলতো তার বেশি জামা কাপড় ছিল না, সেই রাত্রে সে এসে তাড়াতাড়ি করে নিজে জামা কাপড় ধুয়ে মেলতে দিত এবং ইস্ত্রি করে তারপর খেলতো পরদিন। তা ওর মা অনেক কথা বলছে যে ছেলেটা দুনিয়ার কিচ্ছু চেত না, তার খাওয়া দাওয়া ভুলে যেত, শুধু ক্রিকেটের জন্য পাগল ছিল। কিন্তু পাগল যেমন 1971 সালে যখন ইন্টারন্যাশনাল ইভেন্ট খেলতে আসে তখন জুয়েলের টিমে থাকা উচিত ছিল। জুয়েল ওই সময় মেহমেড স্পোর্টিং খুব শক্ত টিম তখন, বিশেষ করে তাদের ফাস্ট বোলিং অ্যাটাক, যাতে ছিল সিনিয়র লতিফ, যাতে ছিল আঞ্জাম না কি নাম যেন একটা ফাস্ট বোলার, খুব ভালো ওদের অ্যাটাক। তার বিরুদ্ধে 70 আপ রান করেছিল জুয়েল, তাতেই তার টান পাওয়া উচিত ছিল। কিন্তু ডক্টর দামাল, যিনি সিলেক্ট কমিটির প্রধান ছিলেন, তিনি ইংরেজিতে কথা বলতে পারে বলে রকিবুল হাসানকে চান্স দিল। তখন আমি দৈনিক বাংলায় আমি এর বিরুদ্ধে লিখেছিলাম যে একজন তার যোগ্যতা, তার রানের পরিসংখ্যান দেখে চান্স পায়নি, অথচ আর একজন ইংরাজি বলতে পারে বলে তাকে টিমে নেওয়া হয়েছে, এটা আমি লিখেছিলাম। যেমন আজকে দেখি যে মানে বিজয় দিবস যেদিন আসে সেদিনই জুয়েল মোস্তাকের নামে একটা খেলা হয়। মানে এটা শুধু কি এই খেলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না কিনা তাদের স্টেডিয়ামে একটা মোরাল, যদিও এখন স্টেডিয়ামে জুয়েল মোস্তাক একটা স্ট্যান্ড দিয়েছে, বাট তাদের যদি একটা মোরাল থাকে, ছোট্ট একটা বর্ণনা থাকে, তাহলে তো এই প্রজন্মে থাকা উচিত, কারণ জানতে পারে যে আসলে এই দুজন কারা, কিচ্ছু জানে না। যেমন মুস্তাককে অনেকে প্রতিষ্ঠাতা বলে, মুস্তাক কিন্তু আজাদ বয়েজের প্রতিষ্ঠাতা না। আজাদ বয়েজের প্রতিষ্ঠাতা হলো আব্দুল আজিজ ও রফিক, দুজন। কারণ 1955 সালে যখন ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলা হয় তখন আমাদের টিম ন্যাশনাল স্পোর্টিং এন্ট্রি করেছিলাম। আমাদের সাথে এন্ট্রি হয়েছিল ব্রাদার্স ইউনিয়ন, বিবিসি, বক্সিবাজার ক্লাব ও আজাদ বয়েজ ক্লাব। আজাদ বয়েজের আজিজ, যিনি ছিলেন নবপুর স্কুলের ক্লাস 10-এর ছাত্র, এবং কিন্তু অনেকে বলে যে তৎকালীন ডিআইটি চেয়ারম্যানের কাছ থেকে জায়গাটুকু নেওয়ার ব্যাপারে মুস্তাকের একটা অবদান ছিল। মানে ক্রীড়া না, জায়গাটা পার্মানেন্টলি পাইনি কখনোই। ওখানে একটা রুম করা থাকার জন্য আর কি, হ্যাঁ, রুম করা, ওটা আউটার স্টেডিয়ামের কোনা। কিন্তু তার আগে আজাদ বয়েজ ছিল, গভর্নর আছে সংলগ্ন একটা মাঠ ছিল, ওই মাঠটাই ইভেন কি আমাদের গিয়ার কিস দিন ওখানে রাখছি। প্যাটেল ভাই, আপনার কাছে যাব যে ক্রিকেটাররা সেদিন ব্যাট বল ছেড়ে স্ট্যান্ড গান হাতে নিয়েছিল এই দেশ স্বাধীন করার জন্য। ঠিক দেখা যায় এর পরপরই আপনারা ফুটবলের জন্য স্বাধীন বাংলা ফুটবল দল গড়ে তুললেন। কিভাবে? এটা নিয়ে অনেক কথা আছে, অনেক বিতর্ক আছে। মানে ওই সময়ের ভিতরে সবাইকে সংগঠিত করলেন কিভাবে? ধন্যবাদ। আমার শুরুটা তো আমরা আগে থেকে আমি পলিটিক্যাল ছিলাম। বঙ্গবন্ধুর প্রতিটা মিটিং যখন উনি 7ই মার্চের ভাষণে ক্লিয়ার করলেন
হ্যাঁ, তো আমরা তখনই প্রিপারেশন নিয়েছি যে আমাদের একটা কিছু করতে হবে আর কি, বুঝলেন কি হতে যাচ্ছে। তখন আমার প্রথম শুরুটা কিন্তু সুতাপুর থানা লুট করে, হ্যাঁ এটা ওপেন, সবাই জানে, হাজার হাজার আমার এলাকাবাসী। ওখান থেকে চলে গেলাম বিক্রমপুরে, অস্ত্রগুলা ইয়াংদের হাতে দিয়ে বুঝিয়ে আমরা বিভিন্ন গ্রুপ করে চলে গেলাম কলকাতায়, এই আগরতলা হয়ে কলকাতায়। তো আমার সঙ্গে গ্রুপে ছিল তখন লুৎফর রহমান গ্যান্ডারিয়ার, মুজিবুর রহমান ভূঁইয়া এবং মহসিন সাহেব। যে লুৎফর রহমান পরবর্তীতে স্বাধীনবাংলা ফুটবল দলের মানে ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক, এবং ট্রেজারার ছিল মহসিন সাহেব, আর সদস্য ছিল মুজিবুর রহমান ভূঁইয়া। তো আমরা যে প্রথম উঠি কলকাতায়, সেটা হলো আপনার এই কি বলে অমৃত বস্ত্রালয়ের মালিক, উনি বাংলাদেশের লোক ছিলেন, ওখানে যে সেটেল হয়েছেন, বিরাট ব্যবসায়ী। অমৃত তার পণ্ডিতিয়া রোডস্থ বাসায় আর কি বাড়িতে উনি আমাদের গ্রাউন্ড ফ্লোরে থাকতে দিলেন। আমরা ওই পাটি বিছে ওখানে আমাদের থাকতে দিলেন আর কি, শীতল পাটিতে। তো প্রথম রাত যখন যে উঠলাম, তারা 3 ভাই আমাদের পাশে বসে অনেক গল্প টল্প, রাত 1:30 পর্যন্ত। তো গল্পের পরে আমরা যখন শুতে গেলাম, অ্যাকচুয়ালি তো তখন ঘুম আসার কথা না, কল্পনা। তো অ্যাকচুয়ালি দেখেন, এটা আল্লাহর রহমত। আমি তখন টু ইয়াং প্লেয়ার, বললেন পিডাব্লিউডির প্লেয়ার, ফার্স্ট ডিভিশনে ফুটবলে। আমার ভিতরে একটা কল্পনা আসলো যে অ্যাজ এ প্লেয়ার আমি কি করতে পারি, কিছু মানে দেশের জন্য কি করতে পারি, এই চিন্তাটা আমার ভিতরে আসলো। সকালবেলায় বেডটি দিয়েছে, আমরা গল্প, আবার ওনারা আসছেন। তো আমি বললাম যে আমার মাথায় একটা খুব সুন্দর চিন্তা আসছে, এই বর্ণনা দিলাম যে স্বাধীনবাংলা ফুটবল দল। তখন এই যে ইটা নিয়ে আমরা বের হয়ে গেলাম আর কি। তারা খুব অ্যাপ্রিসিয়েট করলো আমার প্রস্তাবটাকে। ওইখানে বের হয়ে আপনার ওই বালিগঞ্জ রোডের মধ্যেই আপনার দেশপ্রিয় পার্ক আছে, ওর পাশে ছোট্ট একটা রেস্টুরেন্ট, ওখানে বসে আমরা ওই কাগজ কিনে কলম কিনে আমরা ড্রাফট করলাম ওখানে তাজউদ্দিন সাহেবকে অ্যাড্রেস করে। আমরা ওখানে যেতে পারবো কিনা ওই চিন্তাও নাই, কিন্তু আমরা একটা দাঁড় করালাম আর কি, বুঝলেন, দরখাস্ত, মানে জ্যোতি বসুর বাসার কাছাকাছি। হ্যাঁ। তো ওখান থেকে আমরা প্রথম খবর পেয়ে গেলাম প্রিন্সিপ স্ট্রিট। তো ওইখানে কামরুজ্জামান সাহেব বসেন, এই যে আমাদের 4 নেতার 1 নেতা আর কি, বুঝলেন, যে জেলে হত্যা হয়েছে। তো ওখানে যে ওনার সাথে যখন বললাম, বর্ণনা দিলাম, তো উনি খুব অ্যাপ্রিসিয়েট করলো আমাকে। আর পলিটিক্যালি আমাকে আগে থেকে চিনে, আমি স্টুডেন্ট লীগ করতাম। তো উনি আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 200 করে 4 জনকে 800 রুপি দিলেন। তো টাকাটা নিলাম, পাশের ওই বোর্ড দেওয়া ইসুফ আলী বসেন, উনি টাকাটা দিলেন, এবং তার পাশে বসেন শামসুল হক সাহেব। সংক্ষেপে বলেন, কারণ সময়। শামসুল হক সাহেব। তো শামসুল হক সাহেব আমাদের নিয়ে এই 8 নম্বর থিয়েটার রোডে যান। তো ওইখানে কিন্তু দুষ্কর ব্যাপার যাওয়া, মারাত্মক সিকিউরিটি প্রশ্ন আর কি। তো ওই শামসুল হক সাহেবের মাধ্যমে আমরা 4 জন গেলাম, আর উনি নিয়ে 5 জন। তাজউদ্দিন সাহেবের টেবিলে যে যখন উনি আমাকে চিনতেন আগে থেকে, যে লিডার আমার এই প্রস্তাব, উনি খুব আবেগে বললেন, দাঁড়িয়ে যে আমাকে জড়ায়ে ধরে এসে, ইয়াং চ্যাপ, তোমার মাথায় এত সুন্দর চিন্তা কিভাবে আসলো, তো করতে পারবে তো, পারবে তো। তো আমার সব ব্যাখ্যা শুনে, আমি কেন করব, কি কারণে করব, সব শুনলেন। শুনে তাৎক্ষণিকভাবে 14,000 রুপি আমাদের প্রাথমিক খরচের জন্য ওই সময় দিলেন, এবং তোমরা এগিয়ে যাও। আমি বললাম যে লিডার, আপনার এই ইন্ডিয়ান গভর্নমেন্টের পারমিশন ছাড়া তো আমরা মাঠে খেলতে পারবো না, গেট মানি পাবো না, ওই অনুমোদন আমি করে দিব। তারপরে পাক সার্কাস মাঠ, ওটা আমি সহযোগিতা করব। তো বাংলাদেশ গভর্নমেন্ট থেকে সহযোগিতা পেলাম, আর ফাইল নিয়ে দৌড়াতাম, বুঝলেন। ওই আপনার তখন আইএফের চেয়ারম্যান ছিল আপনার দাদু। এটা তো কলকাতার কথা বলছেন, বাংলাদেশের পার্টটা সংগঠিত হইলে কবে প্লেয়াররা, মানে ওই পার্টটা, ওটা বলি আমরা অফিসিয়ালি যখন সব কিছু হয়ে গেল, আমরা কারনানি মেনশন নিলাম 17 নম্বর ফ্ল্যাটটা, বুঝলেন। তো তখন আমরা একটা নিউজ দিলাম, খেলোয়াড়দের আহ্বান জানিয়ে, যে স্বাধীনবাংলা ফুটবল দলে যোগদান করার আহ্বান জানিয়ে, সেটা আমরা স্বাধীনবাংলা বেতার কেন্দ্রে যে, সেখানে আমার শ্রদ্ধ আলী ইমাম সাহেব ছিলেন, আর ওই ছোটলু ভাই আমাদের পাড়ার গ্যান্ডারে অনেক আগে থাকতেন, আলী জাকের ভাই। তো তারা 2 জন আমাদের প্রথমেই তাদের সঙ্গে দেখা, কেন আসছো, এই কারণে। তখন ওনারা বললো স্বতঃস্ফূর্ত হয়ে, এটা তো যাবেই নিউজে। এই নিউজ আরম্ভ হলো। আর মঈন সিনহা, বীর মুক্তিযোদ্ধা, আমার ফ্রেন্ড গ্যান্ডেরিয়ার, ওকে পাঠালাম ঢাকায় প্লেয়ার নেওয়ার জন্য। ও দুর্দর্শ সাহস নিয়ে, বুঝলেন, সে ঝুঁকি নিয়ে আসলো ঢাকায়। ঢাকার থেকে 3 জন প্লেয়ার নিয়ে গেল, শাহজাহান ভাই, লালু ভাই আর শাহিদ, ওই হামিদ ভাই ছোট ভাই শাহিদ। আর এইদিকে বেতারের আহ্বান শুনে ওই ইজি ওয়ে হলো আপনার কুমিল্লা হয়ে আগরতলা, এই আইনুল ভাই থেকে নিয়ে, নওশের থেকে নিয়ে, যত নাম করা সালাউদ্দিন টাউদ্দিন, সব যে ওই দিক দিয়ে ক্রস করে আপনার এই আগরতলা। এটা কিন্তু আমাদের আহ্বানে, বুঝলেন। আচ্ছা, আগরতলার থেকে আমাদের সরকার বলে দিল
তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে আমাদের ওই যে বিএসএফ এর প্লেন, ওই প্লেনে গেল আপনার প্রতাপ দা, এই সেক্রেটারি আমাদের লুৎফর রহমান আর মুজিবুর রহমান ভূঁইয়া বোধহয়, এই প্লেনে গেল, ওই প্লেয়ার নিয়ে আসলো আর কি। সব কিন্তু প্লেনে চলে আসলো আর কি, কারণ বিশাল দূরে তো, অনেক দূরে। তখন এই পার্ক সার্কাস মাঠে প্র্যাকটিস, হ্যাঁ। কিন্তু প্রথম প্লেয়ার আমার সঙ্গে দেখা অনুমোদন হওয়ার পরে এটা হলো আশরাফ ভাই, মানে আবাহনীর আশরাফ ভাই। ওই কার্নালি মেনশনের সামনে আমি হাঁটাহাঁটি করছি, দেখি যে আশরাফ ভাই হেঁটে আসে। উনি তো গ্যান্ডার, কিন্তু কলকাতারও মনে হয়, হ্যাঁ কলকাতার অরিজিনাল, তো খুব ভালো প্লেয়ার। তো উনি দেখে তো আবেগে বলে প্যাটেল এখানে। তা আমি বললাম যে এই করেছি, এই যে আমি কার্নালি মেনশনে 17 নম্বর ফ্ল্যাট, আমি তো খেলবই, খুব খুশি সে। তখন উনার কাছ থেকে ঠিকানা নিয়ে যে আলী ইমাম ভাই এখান থেকে উঠবা, পিস নয় পয়সা দিয়ে ওখানে নামবা, মোহনবাগান ক্লাবটা গলির ভিতরে, দোতলায় আলী ইমাম থাকে। তো যে দেখি আলী ইমাম ভাই জ্বরে কাতর, বুঝলেন, তার পয়সা নেই ওষুধ খাওয়ার, শুধু থাকতে দিয়েছে। তখন আমি করলাম কি, ওই দারোয়ানকে দিয়ে ট্যাবলেট আনালাম, এবং উনি খুব চেইন স্মোকার ছিলেন, 4 মিনার 1 প্যাকেট আনালাম, 12 টাকা দিলাম, উনি আসতে 20 পয়সা লাগবে। আর পরের দিন উনি কার্নালি মেনশনে আসলেন। উনাকে নিয়ে প্রতাপদার বাসায় গেলাম, এই আরহাম স্ট্রিট থানায়, পুলিশ ইন্সপেক্টর, কলকাতার পার্ট বলতেছেন টোটাল। হ্যাঁ হ্যাঁ, তো ওইখানেই তারপরে এভাবেই গঠিত হলো আর কি। হ্যাঁ, পার্ক সার্কাস মাঠে প্র্যাকটিস করে আমাদের টিম গঠন হলো। 27 দিন পরে আসলেন পিন্টু ভাই। আসার পরে তাকে অধিনায়ক করলেন, অধিনায়ক যোগ্যতা অনুযায়ী, বয়স অনুযায়ী, সত্যিকার অর্থে উনি অনেক নাম করা। অধিনায়ক নিয়ে আরো প্রশ্ন করবো একটা বিরতির পর। জামান ভাইয়ের কাছে যাব যে পিন্টু ভাই যদি অফিসিয়াল অধিনায়ক হয়, তার আগে তো আরো 2টো অধিনায়ক ছিল, আইনুল এবং কাইকোবাদ। জামান ভাই, যে প্রশ্নটা আপনার কাছে রেখে গিয়েছিলাম যে স্বাধীন বাংলা ফুটবল দলের বাংলাদেশ থেকে সংগঠিত হওয়ার যদি সম্পর্কে কিছু জানেন। এক্স্যাক্টলি আমরা তো মুক্তিযুদ্ধে যাইনি। না, আমি প্রশ্নটা রেখেছিলাম, দুঃখিত, যে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়কত্ব 3 জনের ছিল। প্রথমে আগরতলায় যত বাংলাদেশের ফুটবলাররা ওখানে গিয়ে মিট করেছিল, তখন সব প্লেয়াররা মিলে একটা টিম করলো, করে সেখানে প্রথম ক্যাপ্টেন হয়, ওটা জয় বাংলা একাদশ, কাইকোবাদ। ওখানে এমনি ফ্রেন্ডলি ম্যাচ খেলতো, তখন অর্গানাইজড হয়নি। তারপর ওইটাই যখন এখান থেকে এরা কলকাতায় চলে আসে, কলকাতা একটা টিম হবে, ওখানে আলী ইমাম ওখানে টিম করেছিল, যে একটা স্বাধীন বাংলা টিম করার জন্য ওই উদ্যোগ নিয়েছিল আমি যতদূর জানি, কারণ আমি ওই সময় দৈনিক বাংলা এই রিপোর্টার লিখছিলাম, এবং পরে আদার্স স্পোর্টিংয়ে গিয়ে আলী ইমামের ইন্টারভিউ নিছিলাম। আলী ইমামের বড় ভাই আলী হাফিজ আমাদের কন্টেম্পোরারি ফুটবলার ছিলেন। এছাড়াও তার বড় ভাই ছিল বাংলাদেশের প্রথম সচিব রুল কুদ্দুস সাহেব, তার আপন বড় ভাই। তাই এবং আলী ইমাম নিজে ভালো ফুটবলার ছিল। কি বাংলাদেশি না নন বেঙ্গলি? কে আলী ইমাম? আলী ইমাম বাঙালি, কুষ্টিয়ার ছেলে, তো কুষ্টিয়ার ছেলে, ও ভালো ফুটবলার ছিল, হোসেনের পরে খেলতো, মোহামেডানের কোচ ছিল তো লাস্টের দিকে, মোহামেডান ছিল, আবাহনেরও কোচ ছিল। এইভাবে তো অর্গানাইজ হওয়ার পর তারপর আইনুলকে ক্যাপ্টেন্সি দেওয়া হলো। এরা লোকাল ম্যাচদের সাথে যা ম্যাচ খেলতো তখন এটা, তারপর এটা শেপ নিল মূল টিমে। এরা যখন অর্গানাইজ হলো মোটামুটি, তখন প্যাটেলরা এসে এটাকে লিগালাইজ করার জন্য, ওটা ফাউন্ডেশন মানে একটা সলিড গ্রাউন্ড করার জন্য যা যা দরকার তারা খাটতে লাগলো। এর অনেক পরে পিন্টুরা আসে। পিন্টু আসার পর যখন এই টিমের ক্যাপ্টেন্সি হয়, তখন থেকে অর্গানাইজ টিম হয়েছে, এবং তখনই পিন্টু ক্যাপ্টেন হয়। ও আপনার নেতৃত্বে টোটাল জিনিসটা সংগঠিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে জাকারিয়া পিন্টু বাংলাদেশ দলের অধিনায়ক হলেন ওই টিমের। এরপর আপনারা যে টুর্নামেন্টগুলো মানে খেললেন, বিশেষ করে যে নবাব পাতাউদ্দির একটা কন্ট্রিবিউশন আছে আমাদের এই স্বাধীন বাংলা ফুটবল বোম্বে মাঠে খেলতে গেছিল, ওই জায়গা থেকে যদি একটু বলেন, মানে এই সংগঠিত করার পর টিমটা মানে কি রকম সমর্থন পেয়েছিলেন? সমর্থন, আমি প্রথম গেমের কথা বলি, প্রথম কৃষ্ণনগরে, নদিয়ার কৃষ্ণনগর মাঠে যখন আমরা ওই ছবি দেখেছি আমরা পিন্টু, হ্যাঁ, ওখানে কৃষ্ণনগরে একটা ঐতিহ্য আছে, ওই ব্রিটিশ আমলে বড় বড় গাছগুলা আর কি, বিশাল বিশাল গাছগুলা ওই স্টেডিয়ামের চতুর্দিকে। গাছগুলার মধ্যে বুঝলেন জীবনের ঝুঁকি নিয়ে শত শত লোক গাছের মধ্যে ছিল। আর স্টেডিয়াম তো অত ব্যাপক বড় না, একদম তিল ধরার ঠাঁই ছিল না, বুঝলেন, তিল ধরার। আর আবেগটা কি ছিল জানেন, যে বাংলাদেশ স্বাধীন বাংলা ফুটবল দল মাঠে নেমেছে, হ্যাঁ, আর ওদের যে টিমটা ছিল ওটাও কিন্তু ন্যাশনাল প্লেয়ারই বেশি, কিন্তু নাম দিতে পারে না টেকনিক্যাল কারণে। তো
তো ওই গেমটা মারাত্মক গেম যেহেতু ছিল, দেশ নাই এই জন্য জি, মারাত্মক গেম ছিল এবং সারা মাঠে মানে ক্ষণে ক্ষণে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, জয় বাংলা জয়, এই স্লোগানটা মুখরিত ছিল কিন্তু। আচ্ছা, তারপরে দ্বিতীয় গেমটা হলো গেস্টপাল একাদশের সঙ্গে মোহনবাগান স্টেডিয়ামে, সেদিন বৃষ্টি ছিল, আমরা হেরে গিয়েছিলাম। তো সেই ম্যাচ পর্যন্ত আমি ছিলাম। এখন মনে করেন বোম্বের ঘটনাটা কিন্তু আমি বলতে পারবো না, বুঝলেন, ওইটাতে আপনি ছিলেন না। আমি ছিলাম না, মুখে আমি শুনেছি। তখন সেক্টর 2 এ চলে আসছি। আর বড় ভাই যেটা বললেন ঠিকই আছে, বড় ভাইয়ের সঙ্গে গল্পে বলেছেন, যেমন আলী ইমাম ভাই স্বয়ং আমাকে বলেছেন ফার্স্ট প্লেয়ার আশরাফ ভাই, সেকেন্ড প্লেয়ার আপনার এই ইমাম ভাই, থার্ড প্লেয়ার প্রতাপ শঙ্কর হাজরা। এইদিকে মঈন আমার ফ্রেন্ড ঢাকায় আসছে, প্লেয়ার নিয়ে ছোট আসছে। ভাই ও মঈন, না না ওই মইন না, মঈন সিনহা, খুব জাতের মুক্তিযোদ্ধা মঈন সিনহা। তো ও এখন ব্যবসায়ী আর কি, তো ঢাকা ক্লাবের মেম্বার। তো এখন ও প্লেয়ার নিয়ে গিয়েছে। তো জিনিসটা হলো কি, যে জয় বাংলা এটাও ঠিক যে আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আহ্বানে, মানে বাংলাদেশ ক্রীড়া সমিতির আহ্বানে যে আমরা টিম গঠন করতে যাচ্ছি, অফিসিয়ালি যে অ্যানাউন্স হয়েছিল সেই খবর পেয়েই কিন্তু বিভিন্ন রুট দিয়ে, বিশেষ করে আগরতলা দিয়ে, সব আগরতলা শহরে আসছে। তো না এই তখন আমি আপনার সাথে একমত যে আপনি এটাকে সংগঠিত করেছেন Officially। অফিশিয়ালি, মানে আনুষ্ঠানিক যদি রূপ বলা হয় সেটা আপনার হাত ধরে অনুমোদনকৃত। এবং এর আগেও অনেকে স্বপ্ন দেখেছি, সবই ঠিক আছে। এবং জাকারিয়া পিন্টু আপনাদের স্বাধীন বাংলার প্রথম অধিনায়ক, এবং আইনুল তিনটা ম্যাচের অফিসিয়াল, হ্যাঁ। প্রথম প্রীতি ম্যাচ যেটা জয় বাংলা ভার্সেস কলকাতার একটি টিম, সেই টিমের না, কলকাতার টিম না, আগরতলা টিম, সেই টিমের অধিনায়ক হচ্ছে কায়কোবাদ। হতে পারে, আমি যাই ঠিক হোক, জানি এই না। তিনজন প্লেয়ারও এই মুক্তিযুদ্ধের এই জায়গাটা তাদের যতটুকু অবদান সেটাও তাদের প্রাপ্য। প্রশ্ন হচ্ছে যে এত বছর পর এসে স্বাধীন বাংলা ফুটবলাররা যতটা মূল্যায়িত হওয়ার কথা ছিল, সেই জায়গাটাতে যেমন ভাই কতটা সম্মান তারা পেল? আমি এই প্রসঙ্গে বলি, সে সময় আমি আলিমাম, ছোট্ট করে সময় কিন্তু নাই, কারণ আমাদের আসলে আলিমাম, অনুষ্ঠানটা যদি বড় পিন্টু, করতে হয়- এদের সাথে আইনুলের সাথে কম দেখা হয়েছে, আর কায়কোবাদের স্মৃতি খুব ভালো। আমি এদেরকে নিয়ে কথাবার্তা বলে তারপর আমি স্বাধীন বাংলা টিমের ওপর 3টা আর্টিকেল লিখেছিলাম এক সিরিজ। ওই সিরিজে তাতে স্বাধীন বাংলা টিম সারা ভারতে কটা ম্যাচ খেলেছিল, রেজাল্টগুলো আছে, শুধু ডেট ছিল না, কিন্তু রেজাল্টগুলো কারেক্ট। কায়কোবাদের স্মৃতি এত ভালো যে বলবার না। আমি পিন্টুকে দেখাইছি, পিন্টু বলছে হ্যাঁ এগুলো ঠিক আছে। না, আমি বলছি যে মূল্যায়িত কতটা হলো এত বছর পরে সে? মোল্লা এক্স্যাক্টলি এক এতে জেনারেল মাহবুব বলেছিলেন যে ঢাকা স্টেডিয়ামের গেটে এদের নাম গোনা লেখা থাকবে, আজ পর্যন্ত হয়নি। তারপর অনেক অনেক কথা বলেছেন, কিন্তু ফুটবল নিয়ে আর কিছু হয়নি। প্যাটেল ভাই, এটা কি আপনাদেরকে একটু কষ্ট দেয়? মানে এত কষ্ট করে যে দল গঠিত করলেন, তারা এই দেশের সেইভাবে সম্মানিত ঠিক হচ্ছে না বা না, অ্যাকচুয়ালি আমাদের তো ব্যথা অভিমান আছে, কিন্তু এর পিছনে কিন্তু একটু কারণ, বুঝলেন, কারণ তো সেটা অবশ্যই। হলো যে জাতির জনকে সপরিবারে হত্যা করার পরে 15ই আগস্টের পরে যে ইতিহাসের উপরে যে আক্রমণটা হয়, আঘাতটা আসে, তো আমাদের এই 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 যে পরিবারটা স্বাধীন বাংলা ফুটবল দল, আমরাও কিন্তু আঘাতপ্রাপ্ত। নানান প্রচার, নানান অপপ্রচার এমনভাবে করে দিয়েছে যে এখন যে স্বাধীনতার পক্ষে সরকার, বঙ্গবন্ধুর কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মানে ওনার কাছে বিভিন্ন রিপোর্টটা এমনভাবে, তো আল্লাহর রহমতে আমরা এখন অনেক ক্লিয়ার করে নিয়ে আসছি, এভিডেন্স সহ নিয়ে আসছি, যেটা সুফল পেতে আরম্ভ অলরেডি হয়েছে। যে সেটা হলো আমরা অনেকটা হ্যাপি, আমরা যেটা আমরা গ্যাজেটভুক্ত হয়েছি, স্বাধীন বাংলা ফুটবল দলে আমরা মুক্তিযোদ্ধা হিসাবে গ্যাজেটভুক্ত হয়েছি। বিরাট জিনিস। হ্যাঁ, এটা বিরাট জিনিস। আমাদের সম্মানী ভাতা দেওয়া হচ্ছে, এটা একটা স্বীকৃতি এই এনএসসি থেকে। কত করে? হ্যাঁ, 3000 করে দিচ্ছে আর কি। তো এখন আমরা আশা করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রত্যাশা, যেমন ভাই যেটা বলে যে এই যে বিভিন্ন অনেক দিনের সমস্যা, ইনশাল্লাহ সমস্যা হবে। তো এটা আমাদের মধ্যে কেউ কেউ দুই একজন নিজেদের সময় কিন্তু নাই, নিজেদের লাভ চিন্তা করে আমরা আমাদের অনেককেই বঞ্চিত। আর এর মধ্যে আমার একটু গ্যাপ ছিল, জাতির জনকে হত্যা করার পরে আমি জেলে ছিলাম পলিটিক্যালি 6 বছর, আর এইখানে 99 থেকে আমি 2013 পর্যন্ত আমেরিকায় ছিলাম। এতে হলো কি, তারা যা ইচ্ছা তা বলে ইতিহাসটা অন্যভাবে ছড়িয়েছে। যাই হোক, মোহাম্মদ কামরুজ্জামান আমাদের দেশের প্রবীণ ক্রীড়া সাংবাদিক, জীবন্ত কিংবদন্তি এবং স্বাধীন বাংলা ফুটবলের দলের রূপকার সাইদুর রহমান প্যাটেল, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের গ্যালারি স্টুডিওতে আসার জন্য। এই আলোচনাটা হয়তো আরও ঘণ্টাব্যাপী আলোচনা করলে হয়তো আরও একটু ক্লিয়ার করতে পারতাম, বাট যেহেতু সময় নেই, আজকে শেষ করতে হচ্ছে আমাদের অনুষ্ঠান।
আগামী আরেকটা দিনে আপনাদের ডাকার প্রত্যাশা রইল। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করলাম। গ্যালারি দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। আপনারা যদি এই অনুষ্ঠানটি ভিডিও সহ দেখতে চান তবে আপনারা ভিজিট করুন আমাদের এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া আপনারা যদি এনটিভির ভালো ভালো নাটক, আমাদের নিউজের আপডেট, গানের অনুষ্ঠান দেখতে চান তবে আপনারা ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজে। এতক্ষণ এই অনুষ্ঠান দেখার জন্য সবাইকে শুভেচ্ছা। আমরা আশা করছি স্বাধীন বাংলা ফুটবল দল তার প্রপার সম্মানটা পাবে এবং ক্রিকেটে জুয়েল মোস্তাকদের মোরাল বাংলাদেশের ক্রিকেট প্রত্যেকটি স্টেডিয়ামে হবে, এরকম একটি প্রত্যাশা রেখে শেষ করলাম আজকের অনুষ্ঠান। সবাইকে